স্বাগত আমার চ্যানেলে অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 বিষয় ভূগোল নমুনা প্রশ্নপত্র সেট 2 নিয়ে 100% সাফল্য সহকারে সম্পূর্ণ উত্তর সহকারে আমি প্রত্যেকটি ভিডিও বানাই। তাই বলে রাখতে চাই এই ভিডিওটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। এই জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে। প্রশ্ন আলোচনা করার আগে বলে রাখতে চাই যেগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি বা করব সেইগুলি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলি তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে হুবহুভাবে মিলে যাবে এমন তোমাদের সাজেশন আমি দিয়েছি দিনরাত খেটে। ঠিক আছে, একটি ভিডিও বানাতে অনেকটা সময়ের প্রয়োজন, অনেকটা রিসার্চের প্রয়োজন। তাই অনেকটা রিসার্চ করে তোমাদের একটি প্রশ্ন বানানো হয়। তাই বলে রাখতে চাই প্লিজ সাবস্ক্রাইব। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নামিব মরুভূমিটি অবস্থিত? উত্তর হচ্ছে আফ্রিকায় অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি তোমরা অনেকটা গুরুত্ব সহকারে পড়বে। এবার হচ্ছে কিনশাসা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হচ্ছে কঙ্গো। তারপর হচ্ছে ডাকরেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন হয়েছে যে নদীটি? উত্তর হচ্ছে অরেঞ্জ নদী। তারপর রয়েছে হেকলা আগ্নেয়গিরিটি অবস্থিত আইসল্যান্ডে। ইউরোপের বৃহত্তম হ্রদটির নাম হচ্ছে ল্যাডোগা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন। আমি যেগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করছি বা করব সেগুলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত হচ্ছে আমস্টারডাম। পুনঃরপ্তানিকারক বন্দর বলা হয় লন্ডনকে। এই দুটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি সেগুলি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলি তোমাদের প্রশ্নের সাথে হুবহুভাবে মিলে যাবে এমন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি। ঠিক আছে, স্টেপ তৃণভূমি দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। ভেরি ইম্পর্টেন্ট। 2-1 দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রথমটা, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সর্বাপেক্ষা বেশি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রতি বর্গফুটে বায়ুর চাপ প্রায় 1 টন। তারপরের প্রশ্ন, রাশিয়ার ভলগা একটি অন্তর্বাহিনী নদী। রুর এর রানী বলা হয় এসেন শহরকে। ছুরি কাঁচি নির্মাণ শিল্পে শেফিল্ড ব্যবহৃত হয়। ঠিক আছে, স্তম্ভ মেলাও, বাম দিক থেকে ডান দিক। হাজার হ্রদের দেশ কোনটা হবে? ইটালির ভিসুভিয়াস কোনটা হবে? হিমালয় কোনটা হবে? নদীর নিম্নপ্রবাহ কোনটা হবে? তার উত্তর আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমাদের অসুবিধা মানে আমার অসুবিধা, তাই প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রত্যেকটি উত্তর এত সঠিকভাবে তোমাদের সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, উত্তর তোমরা দেখতেই পেয়েছো যে হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড, ইটালির ভিসুভিয়াস হচ্ছে আগ্নেয় পর্বত। সব কিছু তোমাদের দিয়ে দিয়েছি। 2-3 একটি বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্ন দেখো, ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে কোন প্রণালী অবস্থিত? জিব্রাল্টার প্রণালী অবস্থিত। ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেরকমভাবে উত্তর দিয়েছি সেরকমভাবে তোমরা যদি লিখে আসতে পারো পরীক্ষার খাতায়, তোমাদের অনেকটা বড় লাভ। আর আমার কথাগুলি ভালোভাবে শুনবে, নাহলে তোমাদের অনেক বড় ক্ষতি। ঠিক আছে, ভালোভাবে শুনবে আমার কথাগুলি, কোনটা ভেরি ইম্পর্টেন্ট বলছি। ঠিক আছে, নাহলে তোমাদের অনেকটা অসুবিধা হবে। ঠিক আছে, এবার কোন তারিখে সূর্য থেকে, ওটা বললাম না, ওটা বেশি ইম্পর্টেন্ট না। পরের প্রশ্ন দেখো, রুর অঞ্চলে জলবায়ু কিরূপ প্রকৃতির? শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যের দক্ষিণায়ন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত হয়ে থাকে? জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হয়ে থাকে। তাহলে সূর্যের দক্ষিণায়ন ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, লিপ ইয়ার বা অধিবর্ষ কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এসেই গেছে, এরকম তোমরা ভেবেই পড়বে। ঠিক আছে, উত্তর দেখো, পৃথিবীর সূর্যকে একবার পরিক্রম করতে সময় লাগে 365টা দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365টা দিন 6 ঘন্টা। কিন্তু 365টা দিনে 1 বছর ধরা হয়। এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে 29 দিনে মাস ধরা হয়। ওই বছরটিকে 366 দিনের বছর ধরা হয়। একে লিপ ইয়ার বা
অধিবর্ষ বলে। এবার হচ্ছে ইন্ট্রোফিকেশন কাকে বলে? ইন্ট্রোফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো, নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষিকাজে ব্যবহারের ফলে সেই সব কৃষি জমি থেকে সারগুলি বৃষ্টির জলের মাধ্যমে রোদ, জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল, অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিকভাবে জন্মায় এবং বৃদ্ধি পায় এবং পরে এগুলি পড়ে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয়ে ক্রমশ ভরাট হয়ে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় ইন্ট্রোফিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এত সুন্দরভাবে তোমাদের উত্তর সাজিয়েছি তাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। পরের প্রশ্ন, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? উত্তর দেখো, বদ্বীপ গঠনের জন্য কতগুলি অনুকূল অবস্থার প্রয়োজন হয়। যেমন 1, সমুদ্র স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হতে হবে। 2, নদীর মধ্য দিয়ে অধিক শিলাচূর্ণ বহন হতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? এর উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কোথাও থেকে খুঁজতে হবে না, তোমাদের টাইম নষ্ট হবে না। তোমরা পরপর তোমাদের প্রশ্নের সাথে উত্তরও দিয়ে দিয়েছি। খুব সহজ বা ভাষায় এমন উত্তর যাতে তোমাদের প্রশ্নের যাতে কোনো অসুবিধা না হয়, লিখতে কোনো অসুবিধা না হয়, তোমরা পুরো যাতে তোমরা অল্প লিখেই ফুল মার্কস পেতে পারো, এমনই তোমাদের টিপস দিই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ভিডিওতে। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এসেই গেছে, এরকমভাবে পড়ে তোমরা মুখস্থ করবে। 1, অক্ষরেখাগুলি প্রত্যেকটি কাল্পনিক পুনরাবৃত্ত। 2, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে। 3, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে উভয় দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে 2 মেরুতে 2টি বিন্দুতে পরিণত হয়। 4, অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সাপেক্ষে ও পরস্পর সমান্তরাল হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি 1, 2, 3, 4 করে পয়েন্ট হিসেবে দিয়ে দিয়েছি। যেরকমভাবে আমি তোমাদের উত্তর দিয়েছি ঠিক সেরকমভাবে তোমরা যদি লিখে আসতে পারো পরীক্ষার হলে, পরীক্ষার খাতায়, তাহলে তোমরা কোনো টেনশন নিতে হবে না, তোমরা পুরো ফুল মার্কস পাবে। এটা আমার 100% সাজেশন। এবার দেখো 4-এর 1, সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। 1, সমচাপ রেখাগুলির মিলিবার এককে দেখানো হয়ে থাকে। 2, সমচাপ রেখাগুলির বায়ুচাপের মান সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। 3, সমচাপ রেখাগুলি কখনোই পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না। 4, সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সমচাপ রেখার বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2, অপসূর ও অনুসূর অবস্থান কাকে বলে? উত্তর দেখো, অপসূর 4 জুলাই তারিখে, তাহলে 4 জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিমি। পৃথিবীর সূর্য থেকে এই দূরতম অবস্থানকে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনুসূর হচ্ছে 3 জানুয়ারি, অর্থাৎ 3 জানুয়ারি পৃথিবীর ও সূর্যের মধ্যে দূরত্ব হয় সবচেয়ে কম এবং 14,70,00,000 কিমি। পৃথিবীর সূর্য থেকে এই নিকটতম অবস্থানকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। তোমরা একবার যদি উত্তরটি ভালোভাবে মুখস্থ করো, তোমাদের একবারই মুখস্থ হয়ে যাবে। এত সুন্দরভাবে, এত সহজভাবে তোমাদের উত্তরটি সাজিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব। 3 দেখো, মাটি সৃষ্টির যে কোনো 3টি নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো। 1, জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে প্রধান উপাদান হলো জলবায়ু। জলবায়ুগত কিছু বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। উষ্ণতা ও বৃষ্টিপাত জলবায়ু, এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেরকমভাবে তোমাদের পয়েন্ট হিসেবে দিয়েছি ঠিক সেরকমভাবে তোমরা যদি লিখে আসতে পারো পরীক্ষার খাতায়, হুবহুভাবে তোমাদের নাম্বার আসবে। ঠিক আছে, একটাও নাম্বার তোমাদের কম হবে না, কেউ কাটতে পারবে না তোমাদের নাম্বার, যদি আমার মতো তোমরা যদি হুবহুভাবে লিখে আসতে পারো উত্তরটি। পরের পয়েন্ট, জীবজগৎ মৃত্তিকা সৃষ্টির অন্যতম সক্রিয় নিয়ন্ত্রক বা সক্রিয় উপাদান। ভূপ্রকৃতি মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ভূমির ঢাল, উচ্চতা, ঢালের অভিমুখ, ঢালের প্রকৃতি প্রভৃতি প্রকৃতিগত বিষয় মাটি গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
4, পুনঃরপ্তানি বন্ধন কাকে বলে? ঠিক আছে, পুনঃরপ্তানি বন্ধন কাকে বলে ও কেন? উত্তর দেখো, যেসব বন্দরের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানি করে আবার ওই বন্দরের মাধ্যমেই পণ্য বিদেশে রপ্তানি করা হয়, ঠিক আছে, তাদেরকে পুনঃরপ্তানি বন্দর বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এত সুন্দরভাবে উত্তরটি তোমাদের জন্য সাজিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা যাতে পুরো ফুল মার্কস পেয়ে তোমরা সাফল্য লাভ করতে পারো, পুরো 100% সাফল্য। 5-1, রুর শিল্পাঞ্চলের উন্নতির কারণ লেখো। 1, কয়লার প্রাচুর্য। এই অঞ্চলের রাইন, রুর ও লিপে নদীর মাঝে প্রচুর পরিমাণে অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস শ্রেণীর উৎকৃষ্ট মানের কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা এই শিল্পাঞ্চলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2, উন্নত পরিবহন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই অঞ্চলের রেল, সড়ক ও জলপথ পরিবহন ব্যবস্থা খুব উন্নত, যা এই অঞ্চলে শিল্পের বিকাশে সাহায্য করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রুর শিল্পাঞ্চলের উন্নতির কারণ। এই প্রশ্নটি তোমাদের অনেকটা গুরুত্বপূর্ণভাবে তোমাদের পড়তে হবে। যেরকমভাবে তোমাদের পয়েন্ট হিসেবে তোমাদের উত্তরটি লিখেছি ঠিক সেরকমভাবে তোমাদের লিখে আসতে হবে, না হলে তোমরা নাম্বার পাবে না। 3, স্থানীয় লৌহ আকরিক। রুর শিল্পাঞ্চলের অন্যতম প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, যা এই অঞ্চলের সিয়েগেরল্যান্ড অঞ্চলে প্রাপ্ত প্রচুর পরিমাণ লৌহ আকরিক ও ফ্রান্স, ইংল্যান্ড থেকে আমদানিকৃত লৌহ আকরিকের ওপর নির্ভর করে গড়ে ওঠে। 4, জনবসতি। ঠিক আছে, পশ্চিম জার্মানির এই অঞ্চলটি অন্যতম প্রধান ঘনবসতি পূর্ণ জনজীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো। 1, উচ্চ পর্বত শ্রেণীর অবস্থানের ফলে জলবায়ু নিয়ন্ত্রিত হয়, যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতের অবস্থানের ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। আবার উত্তর হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরিয়া থেকে আগত শীতল বাতাস ভারতে প্রবেশ করতে পারে না। 2, পার্বত্য হিমবাহের বরফ গলা জল কৃষিকাজ ও পানীয় জলের যোগান দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 3, দেশের সীমান্তে উঁচু পর্বত অবস্থান করলে দেশটি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। 4, স্বাস্থ্যকর জলবায়ু ও নৈসর্গিক সৌন্দর্যের জন্য পার্বত্য অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। 5, উঁচু পর্বতের ঢালে সরলবর্গীয় অরণ্য ও নিম্ন পার্বত্য অঞ্চলে সাধারণত চিরহরিৎ বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়। যেরকমভাবে উত্তর পরপর তোমাদের পয়েন্ট হিসেবে সাজিয়েছি ঠিক সেরকমভাবে তোমাদের লিখে আসতে হবে পরীক্ষার হলে। ঠিক আছে, আমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করতে পেরেছি। আমার যেটা মনে হয় তোমাদের কর্তব্য হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করা আমার এই চ্যানেলকে। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। 1, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর থেকে হালকা, এই কারণে বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ কম। অপরদিকে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বায়ু ভারী হয় ও বায়ুর চাপ বেশি হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2, বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে আয়তনে বাড়ে এবং বায়ুর ঘনত্ব ও ওজন কমে। অপরদিকে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পায় বলে ওজন ও ঘনত্ব বেড়ে যায়। এসব কারণে উত্তাপিত হালকা বায়ু চাপ কম দেয় এবং শীতল ভারী বায়ু বেশি চাপ প্রদান করে। বুঝে বুঝে প্রত্যেকটি লাইন পড়বে, আমার মতো ঠিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। সময় মতো তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলো, খাতায় লিখে ফেলো, নাহলে স্ক্রিনশট মেরে নাও, ফোন থেকেই মুখস্থ করে ফেলো। 3, ভূপৃষ্ঠের উচ্চতা। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে বায়ুচাপ বেশি হয় কারণ উপরের সকল বায়ুস্তরের ওজন নিচের বায়ু স্তরের উপর পড়ে। এই কারণে সমুদ্র সমতল থেকে যতই উঁচুতে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব ও ওজন কমে। আমি নিজের কর্তব্য তোমাদের পালন করেছি, তোমাদের কর্তব্য হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করা। আমি এত দিনরাত খেটে প্রত্যেকটি ভিডিওতে অনেকটা রিসার্চ করে একটি প্রশ্ন বানাতে লাগে অনেকটা সময়, তাই বলে রাখতে চাই
প্লিজ সাবস্ক্রাইব। 4. পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্যও বায়ুচাপের পার্থক্য ঘটে। পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাস ছিটকে অপসারিত হয়ে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। অপরদিকে মেরু অঞ্চলে আবর্তন গতি তুলনামূলকভাবে কম হওয়ায় বাতাস এখান থেকে সরে যায় না বলে উচ্চচাপের অবস্থান দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি যেরকমভাবে আমি তোমাদের উত্তর সাজিয়েছি, যেরকম 1 2 3 4 যেভাবে তোমাদের উত্তরটি সাজিয়েছি, প্লিজ প্লিজ সেইভাবে তোমরা উত্তরটি লিখে আসবে, তবেই তোমরা ফুল মার্কস পাবে। 5. স্থল ও জলভাগের অবস্থান। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে জলভাগের তুলনায় স্থলভাগ গ্রীষ্মকালে বেশি উষ্ণ ও শীতকালে বেশি শীতল থাকে। এই জন্য স্থলভাগে গ্রীষ্মকালে নিম্নচাপের ও শীতকালে উচ্চচাপের সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি পয়েন্ট যেরকমভাবে সাজিয়েছি ঠিক সেরকমভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে। আমার খাটনির মূল্য তোমরা প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে দেবে। আমি আমার কর্তব্য পালন করেছি তোমাদের এত সুন্দর ভিডিও বানিয়ে। তোমাদের কর্তব্য হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করা আমার এই চ্যানেলকে, অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করা, প্লিজ সাপোর্টে থাকা। ধন্যবাদ।